দেশে ফিরলেন লিবিয়ায় আটকে পড়া 176 বাংলাদেশি। মুক্তিপণ দিয়েও শিকার হয়েছেন নির্যাতনের, দালালদের বিচার দাবি। আজ ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব। শুক্রবার রোহিঙ্গাদের সাথে ইফতার, সংকট সমাধানে আবারও আলোচনার আশাবাদ। চুরির উপর শিরাজুরি, গ্রাহকের পাওনা পরিশোধ না করে নতুন ফাঁদ ই-ভ্যালিড, ব্যবস্থার আশ্বাস ভোক্তা অধিদপ্তরের। রাজশাহীর রেশম পল্লীতে বেড়েছে ক্রেতার আনাগোনা, পোশাকেও পরিবর্তন এনেছেন ব্যবসায়ীরা, জমজমাট ব্যবসার আশা। চাঁদপুরে বাড়ছে অবৈধ ইট ভাটা, 91 ভাটার মধ্যে অনুমোদন নেই 41টিরই, হুমকিতে জনস্বাস্থ্য, অভিযানে আটকা অধিদপ্তর। পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে জিম্মি দশার অবসান, 350 যাত্রী সবাই মুক্ত, 33 হামলাকারী সহ 58 জনের প্রাণহানি। এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদুল্লাহ রিয়াদের, সমর্থনের জন্য ধন্যবাদ দিলেন ভক্ত সতীর্থ কোচকে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সকালে আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। ইউরোপ যাওয়ার স্বপ্নে দালাল চক্রের প্রতারণায় লাখ লাখ টাকা হারিয়ে দেশে ফিরেছেন লিবিয়ার ডিটেনশন সেন্টারে থাকা 106 জন সহ 176 বাংলাদেশি। মুক্তিপণ দেওয়ার পাশাপাশি নানা নির্যাতন, নিপীড়ন ও জেল খেটেছেন অনেকে। দেশে ফিরে তারা জানান, লোভে পড়ে আর কেউ যেন দালালের হাতে না পড়ে। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। স্বপ্ন ছিল ইটালি গিয়ে ভাগ্য বদলের, পরিবারের অভাব ঘুচিয়ে ফিরবে সচ্ছলতা, কিন্তু দালাল চক্রের খপ্পরে 18-19 লাখ টাকা হারিয়ে জীবন নিয়ে দেশে ফিরতে পারাটাই বড় হয়ে উঠেছে। দুবাই মিশর হয়ে দীর্ঘদিন আটকা ছিলেন লিবিয়ায়। জীবনকে তুচ্ছ করে বারবার ভূমধ্যসাগর পাড়ি দিতে চাইলেও ব্যর্থ হয়ে আটকা পড়েন ডিটেনশন সেন্টারে। অবশেষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমওর সহযোগিতায় বৃহস্পতিবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন 176 বাংলাদেশি। তাদের মধ্যে 106 জন ছিলেন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে, বাকি 70 জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন। কেউ যেন ইউরোপের প্রলোভনে দালালদের খপ্পরে না পড়েন, এমন অনুরোধ জানান ভুক্তভোগীরা। খুব খারাপ অবস্থা লিবিয়া খুব একটা ভালো জায়গা না, আর যে যায় সেই অতিরিক্ত মায়ের খায়। 30 লাখ 20 লাখ করে টাকা ধরেন ডোনেশন দিয়ে, কেউ মারা যায়, কেউ সুস্থ শরীরে আসতে পারে, কি হাড় গুঁড়ো নিয়ে। এই দীর্ঘদিন একটু কাজ বাজ করে একটা গেম দেওয়ার ইচ্ছা ছিল, করলাম ওই কাজে যাই, এই কাজের তুলনার মাফিয়া বেশি। পরে কাজ দেয় নাই, পরে ওই যে কোনো চক্রে পড়িয়া গেমারটা দিছিলাম, দিয়া ভাই 26 লাখ আমার গিয়া সাইড গিয়া 5 মাস জেল কাটছি। মানে এই পরিস্থিতি ভাই, আর কি বলবো ভাই, লিবিয়া ভয়াবহ। কেউ ওই যে আল্লাহ না করুক লিবিয়া না যায়। ইটালি ট্রলারে উঠেছে, ট্রলারে অনেক সাগরের ঢেউ ছিল, তারপরে ওই দেশের পুলিশে ধরিয়ে লাইছে, তারপরে জেলে ভরিয়ে থুইছে। প্রিয়জনকে ফিরে পেয়ে খুশি স্বজনরা। একই সঙ্গে দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। দালালের সাথে কন্ট্যাক্ট ছিল যে আমার ভাই সম্পূর্ণ 18 লক্ষ টাকা লাগবে। আমরা 18 লক্ষ প্রথম দিচ্ছি বাংলাদেশ থেকে 3 লক্ষ টাকা। এর পরবর্তীতে আমার ভাইকে যখন দুবাইতে নেয়, আমরা জানি যে আমার ভাই দুবাই অবস্থান করতেছে, ভিডিও কলে কথা বলছে, বাট 15 দিন নিখোঁজ ছিল। উনি কাজের জন্য লিবিয়াতে গেছিল, লিবিয়ার থেকে ওনাকে সাগর পথে মানে ইটালিতে পাঠানোর কথা বলে দালালরা ওনার কাছ থেকে টাকা নিচ্ছে, কিন্তু ওনারা আর ইটালিতে ওনারা প্রবেশ করায় নাই। সরকারের কাছে এটাই আর কি, দালাল চক্র যেমন আপনার মনে করেন একটা উপযুক্ত শাস্তি দেওয়া হয়। আর আগামী 19 ও 26 মার্চ আরও 2টি ফ্লাইটে 3 শতাধিক বাংলাদেশির দেশে ফেরার কথা রয়েছে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। 4 দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এ নিয়ে দ্বিতীয়বার সফরে আসছেন তিনি। শুক্রবার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন এবং 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব। সফরকে কেন্দ্র করে বিশ্ব দরবারে রোহিঙ্গা সংকট আবারও আলোচনার কেন্দ্রে আসবে আশা করছে বাংলাদেশ। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। 2017 সালের পর বৃহস্পতিবার আবারও বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। 4 দিনের সফরে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। তার সফর নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় 4 দিনের সফরসূচি তুলে ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, শুক্রবার 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গাদের সাথে ইফতারে মাননীয় প্রধান উপদেষ্টা ওনার কক্সবাজারের প্রোগ্রাম শেষ করে ওনার সাথে ইফতারে জয়েন করবেন। আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব এই 2 জনের সাথে 1 লক্ষ রোহিঙ্গা ইফতারে যোগদান করবেন।
রোহিঙ্গা সংকট আবারও বিশ্ব দরবারে আলোচনার কেন্দ্রে আনতে জাতিসংঘ মহাসচিবের এই সফর গুরুত্বপূর্ণ বলে জানান প্রেস সচিব। বলেন, এই সফরের মূল লক্ষ্যই হবে রোহিঙ্গা প্রত্যাবাসন। এজন্য রাখাইনে শান্তি ও স্থিতিশীলতা আনার বিষয়ে আলোচনা হবে। আমাদের দৃঢ় বিশ্বাস ওনার এই সফরের ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে। রোহিঙ্গাদের রিটার্নের জন্য রাখাইনে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরে আসাটা জরুরি। সেটার জন্য আমরা কাজ করছি। আমরা ইন্টারন্যাশনাল এই যে পুরো যে ইন্টারন্যাশনাল যে কনফারেন্সটা, সেটার একটা ওয়ান অফ দ্য ফোকাস হবে এইটা। এছাড়া নির্বাচন কমিশন বনাম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন মত বিরোধী প্রসঙ্গে প্রেস সচিব জানান, ইসি একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। ঐকমতের ভিত্তিতে সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ইলেকশন কমিশনের যে রিফর্মগুলো, যেগুলো পলিটিক্যাল পার্টিগুলো একসেপ্ট করবেন সবাই মিলে কনসেনসাসের ভিতরে, তখন ইলেকশন কমিশন সেই রিফর্মগুলো ইমপ্লিমেন্ট করবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শাপলা চত্বরের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মখা আলমগীর, বেনজির আহমেদ, ইমরান এইচ সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই হত্যাকাণ্ডে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা সরাসরি জড়িত ছিল বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 12 মে তদন্ত প্রতিবেদন জমা হবে জানিয়ে তিনি বলেন, শাপলা চত্বরে ঠিক কতজন প্রাণ হারিয়েছে তা তদন্ত প্রতিবেদন পেলেই জানা যাবে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 11 বছর আগে 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের বিশাল জনসমাবেশ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের। দেশের ইসলামী শক্তি দমনে দিনভর দফায় দফায় হেফাজত কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। রাতে বিদ্যুৎ বন্ধ করে চালানো সাঁড়াশি অভিযানে ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী, যেখানে অনেককে হত্যার অভিযোগ করে হেফাজতে ইসলাম। গেল বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। বুধবার এই অভিযোগের প্রেক্ষিতে শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। যাদের বিরুদ্ধে আমরা আবেদন করেছিলাম তারা হচ্ছেন শেখ হাসিনা, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডক্টর ইমরান এইচ সরকার, হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি, বেনজির আহমেদ সাবেক আইজিপি। আর যারা বিভিন্ন মামলায় আটক আছে তারা হচ্ছে অ্যাডভোকেট শামসুল হক টুকু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, AKM শহীদুল হক সাবেক আইজিপি, সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং মোল্লা নজরুল ইসলাম সাবেক ডিআইজি। শাপলা চত্বরের ঘটনায় মৃতের সংখ্যা কত তা তদন্ত প্রতিবেদন জমার পর জানা যাবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথাও জানান তিনি। ইমরানের সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সে নিজে সরকারের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন। আর ইসলামী বিদ্বেষী মনোভাবের কারণেই অভিযুক্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এর সুষ্ঠু বিচারেরও দাবি করেন তারা। যারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন, যারা গণহত্যার সহযোগিতা করেছেন এবং পরিকল্পনা করেছেন, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত ব্যবস্থা করে। শুনানি শেষে আগামী 12 মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বিএনপির 31 দফার ভিত্তিতে দ্রুত সংস্কার করে জুলাইয়ের মধ্যে নির্বাচন দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, লোভী রাজনৈতিক দল ও রাজনীতিকদের মূল লক্ষ্য ক্ষমতা, সেখানে দেশপ্রেমের লেশমাত্র নেই। আর ঐক্যবদ্ধভাবে শক্তিশালী জাতীয় সংসদ বিনির্মাণে আলোচনার মধ্য দিয়ে সব সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় সংস্কারের 31 দফা তুলে ধরেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক। এই 31 দফার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ আমরা দেশের মানুষকে
উপহার দিতে পারবো। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর অপচেষ্টা চলছে, এমন ধারণা এখন অমূলক নয়। 31 দফা কর্মসূচি যেটা আছে, আমাদের কার্যক্রম যেটা আছে, এটাকে এই সরকার কিছুটা এদিক করে হলো সংস্কার কাজ দ্রুত শেষ করে দিতে পারে এবং দ্রুত জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের ঘোষণা ওনারা দিতে পারেন। বিএনপির সমালোচনাকারীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কয়েকটি দল নির্বাচনকে ভয় পায়। কিছু রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে, কার্যকর কোনো বিরোধিতা নয়। এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে ভারত বিভক্তির থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল। দেশ প্রেমের লেশ মাত্র তাদের ভিতরে নাই। এই বাংলাদেশ কারো তালুকদারি নয়, এই বাংলাদেশের জনগণের। সুতরাং কথাবার্তা বলার সময় হিসেব করে বলবেন, যাতে আমাদেরকে বেহিসেবি কথা বলতে না হয়। এদিকে রাজধানীর বারিধারায় হেফাজতে ইসলামের ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও তাদের দোসরদের অস্থিতিশীলতা তৈরির পায়তারা বন্ধ হয়নি। আসুন সবাই মিলে একটি শক্তিশালী একটি জাতীয় সংসদ বিনির্মাণ করি, যেখানে সকল সংস্কার প্রস্তাবগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হবে এবং সেই সংবিধানকে আপনারা নতুন সংবিধান হিসেবে অভিহিত করুন, আমাদের কোনো আপত্তি নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ। কোন শক্তি যেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক বীজ বপন না করে দিতে পারে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 2025 সালের মধ্যে সব গ্রাহকের পাওনা পরিশোধের কথা বলে জামিন পেয়েছিলেন ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও রাসেল। তবে দেনা পরিশোধের ধারের কাছেও নেই তিনি। অনুসন্ধান বলছে, গ্রাহকের পাওনা পরিশোধের নামে নতুন ফান্ড পেতেছেন রাসেল। নিজ প্রতিষ্ঠানের লোকদের গ্রাহক সাজিয়ে চেষ্টা করছেন গেটওয়েতে আটকে থাকা টাকা তুলে নিতে। আর এমন জালিয়াতির কথা স্বীকার করেছে ভোক্তা অধিদপ্তর মহাপরিচালকও। বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। কথা ছিল 2025 সালের মধ্যে গ্রাহকের সব পাওনা পরিশোধ করবে ইভ্যালি। এমন শর্তে জামিন নিয়েছিল প্রতিষ্ঠানটির সিইও রাসেল ও তার স্ত্রী শামিমা নাসরিন। কিন্তু বাস্তবে তার ফল কতটুকু, তার অনুসন্ধানে এবার দেশ টিভি। নাজমুল হক উজ্জ্বল 2021 সালে 12 লাখ টাকার বিভিন্ন পণ্য অর্ডার করেন ইভ্যালিতে। তারপর পুরো টাকাই আটকে যায়। সবশেষ রিফান্ডের নামে তার বিকাশে যোগ হয়েছে মাত্র 11 টাকা। আমি একদিন আমার বিকাশে আসছে 11 টাকা, আরেকদিন আসছে 26 টাকা। তারপর আমি খুঁজ নিতে গেলে ইভ্যালির টাকা ফেরত আসছে। আমাদের 2-1 গ্রাহক, তাদের সাথে কথা বললাম, আপনাদের কি এরকম হয়েছিল? ওরা বলছে যে আমাকে 550, কেউ 70, কেউ 60 টাকা এরকম করে ফেরত দিচ্ছে। ইভ্যালির এমন প্রতারিত গ্রাহকের সংখ্যা প্রায় কয়েক লাখ। প্রথমে ধৈর্য ধরলেও এখন এসব গ্রাহকের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আমাদের কি হাতিয়ার আছে সেটা ব্যাপার। মুক্তি পাওয়ার পর লাইভে এসে 2 বছরের মধ্যে সব দেনা পরিশোধের কথা বললেও সেই প্রতিশ্রুতির ধারে কাছেও নেই ই কমার্স প্রতিষ্ঠানটি। আমি সহ আমাদের মতো এরকম 2 লাখ গ্রাহক আছে যারা হচ্ছে তার কাছে আমরা পণ্য কেনার জন্য টাকা দিছি। আমাদের টাকাগুলো সে প্রতারিত করে বাইরে পাচার করে দিচ্ছে। অনেক টাকা ওর কাছে আছে, ও এত টাকা আছে যে ও কখনো এই বাসায় গুলশান, বনানী, ধানমন্ডির মতো জায়গায় লাক্সারি গাড়ি ইউজ করছে, সে বিভিন্ন রেস্টুরেন্টে যাচ্ছে, ও লোকালি কোথাও যাচ্ছে না। তো একটা মানুষ কখন লাক্সারি লাইফ লিড করে? যখন তার কাছে লিকুইড ফান্ড আছে। উল্টো ভোল পাল্টে ফাঁদপাতের নতুন প্রতারণার অভিযোগ আছে। গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ভুয়া তালিকা দিয়ে গেটওয়েতে আটকে থাকা প্রায় 1.5 কোটি টাকা তুলে নেওয়ার চেষ্টা চালায় রাসেল শামিমা দম্পতি। গেটওয়ের যে টাকাগুলো ছিল, গেটওয়ের টাকা যাদের ছিল, ভুক্তভোগী তো পাই নাই। রাসেল ভাটপার কি করছে, তার যে সহযোগী নাসির, ফয়সাল, সাকিবরা আছে, তাদের নামে টাকাগুলো বের করে নিয়েছে ব্যাংক থেকে। এদিকে আর্থিক জালিয়াতির মাধ্যমে ভুয়া গ্রাহকের অ্যাকাউন্ট ও নিজস্ব লোক দ্বারা টাকা তোলার বিষয়টি নজরে এসেছে ভোক্তা অধিদপ্তরের। প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান, সব গ্রাহকের তথ্য যাচাই বাছাই করেই রিপোর্ট প্রকাশ করা হবে। প্রায় 35,000-এর অতিরিক্ত অভিযোগ আমরা পেয়েছি। ফলে এগুলোকে আমাদেরকে যাচাই বাছাই করে তাদেরকে নোটিশ দিতে হবে, অপর পক্ষকে নোটিশ দিতে হবে, নোটিশ দিয়ে শুনতে হবে সমস্যাটা কি, তারপরে গিয়ে সেটা অ্যাজ ফার্দার ল এগুলো আমরা তাদেরকে টাকাটা পরিশোধ করার জন্য অনুরোধ করব।
এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রাসেলের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করলেও তার সাড়া মেলেনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসে হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আদায় ঘাটতি 43 কোটি 93 লাখ টাকা। ব্যবসায়ীরা বলছেন, একদিকে ডলার সংকট, অন্যদিকে ব্যাংকের অসহযোগিতা। এছাড়াও বেহাল রাস্তাঘাটের কারণেও অনেক ব্যবসায়ী এই বন্দর ছেড়েছেন বলে জানান তারা। দিনাজপুর থেকে হারুনুর রশিদের তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি বন্দর। এই বন্দর দিয়ে একসময় দিনে 250 থেকে 300 ট্রাক পণ্য আমদানি হলেও বর্তমানে 80 থেকে 100 ট্রাক পণ্য আমদানি হচ্ছে। তবে এই সব পণ্যে বেশিরভাগই শুল্কমুক্ত হওয়ায় রাজস্ব কম পাচ্ছে সরকার। এছাড়া রাস্তাঘাটের বেহাল দশার কারণে পণ্য আমদানি কমে গেছে। এই বন্দর দিয়ে চাল, ডাল, খোল, ভুসি, ভুট্টা ও পেঁয়াজ সহ যেসব পণ্য আমদানি হয় তার অধিকাংশই শুল্কমুক্ত। আর ফল, পাথর, জিরা সহ যেসব পণ্যে শুল্ক বাড়ত সেগুলো আমদানি বন্ধ রয়েছে। ডলারের এত ঊর্ধ্বগতি, এই কারণে আসলে আমরা যারা আমদানিকারক মালগুলো যেগুলো নিয়ে আসতেছি সেই মালগুলো আসলে আমরা বিক্রয় করতে গিয়ে অনেক সময় সমস্যার মুখে হচ্ছি। তার মধ্যে আরেকটা জটিলতা, ইন্ডিয়াতে যা যে মাল ক্রয় করব, এই ভিসা জটিলতার কারণে আমরা মাল ক্রয় করতে পারতেছি না। চলতি 2024-25 অর্থ বছরের গেল 6 মাসে জাতীয় রাজস্ব বোর্ডের 362 কোটি 69 লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেও লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে 318 কোটি 76 লাখ টাকা। মূলত আমাদের এখানে কমার্শিয়াল আইটেম ঢুকলে রাজস্বটার পরিমাণ বেশি বাড়ে। যেমন জিরা আমদানি কমে যাওয়ার কারণে আমাদের এখানে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। কারণ 20 টন যদি জিরা আসে তাহলে ডিউটি আসে প্রায় 70 লাখ টাকার মতো। সপ্তাহে একটা গাড়ি ঢুকে কিনা সন্দেহ। হিলি স্থলবন্দরে যে রাস্তাঘাটে যে অবকাঠামো, যে উন্নয়ন আসলে দীর্ঘ 17 বছরে অবকাঠামো উন্নয়নটা হয়নি। এই জন্য দূর থেকে যারা পার্টি আগে মানে আসে খোলা বাজারে এখানে মার্কেটিং করতো তারা কম উৎসাহিত হচ্ছে না, কম আসতেছে। আর ডলার রেট কম বেশি হওয়ার জন্য মালে পড়তা হচ্ছে না, এই জন্য হেলিপোর্টের রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। তবে বর্তমানে যেভাবে আমদানি রপ্তানি চলছে, অর্থ বছরের আগামী 6 মাস এমন অবস্থা থাকলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে মন্তব্য করেছেন রাজস্ব কর্মকর্তা। গত অগাস্টের পরিপ্রেক্ষিতে আমদানির পরিমাণটা একটু কম ছিল, যার কারণে আমার টার্গেট স্বাভাবিক পর্যায়ে ফিল আপ হতে পারেনি। তবে বর্তমানে এখন স্বাভাবিক পর্যায়ে আমদানি রপ্তানি অনুষ্ঠিত হচ্ছে। আগামী 6 মাসের ভিতরে আমাদের যে বার্ষিক যে টার্গেট আছে, যে টার্গেট সম্পন্ন হবে বলে আমরা আশা করি। রাস্তা সংস্কার ও অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে পণ্য আমদানির জটিলতা কাটলে রাজস্ব বাড়বে বলে প্রত্যাশা করেন আমদানিকারকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। রমজানের শুরু থেকে পর্যটক শূন্য হয়ে পড়েছে কক্সবাজার। পর্যটক খরায় দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। এই পরিস্থিতি জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। রহমান, এই নিয়ে পর্যটন ব্যবসায়ীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, সার্বিক চিত্র কেমন দেখছেন জানাবেন। আপনি যথার্থ বলেছেন, কক্সবাজারের রমজানের শুরু থেকে কক্সবাজার পর্যটক শূন্য বললেই চলে এবং কক্সবাজারের যেই অবস্থান সেটাই পর্যটকের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা পর্যটন সংশ্লিষ্ট সবার মুখে একটি কথা যে সারা বছরের ন্যায় এবারও কক্সবাজারের পর্যটক শূন্য রয়েছে এবং আমরা যেটি বরাবরের মতো যেটি আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন সেটা হলো যে আমরা সারা বছর 11 মাস ব্যবসা করতে পারলেও রমজান মাসে আমাদের কোনো ধরনের ব্যবসা বাণিজ্য নেই। তো আমি ব্যবসায়ী হোটেল মালিক সমিতির সাথে কথা বলেছিলাম, ওনারা বললো যে এই খরাটি আমাদের প্রথম রমজান থেকে শুরু হয়েছে, এটি রমজান মাসের শেষের দিকে হয়তো একটু পর্যটক আসতে পারে বলে তারা ধারণা করতেছে এবং বিশেষ করে যারা সামগ্রী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন, বিভিন্ন ধরনের পর্যটন সেবী রয়েছেন, টমটম চালক থেকে শুরু করে তারা নানা ধরনের দুর্ভোগে রয়েছেন। তারা বলছেন যে তাদের এই সময়টুকু যদি তাদের জন্য অন্তত পক্ষে সরকারি এবং বেসরকারি কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা করা হতো তাহলে তাদের পরিবার পরিজন নিয়ে চলার যথেষ্ট সুযোগ হতো। এবং আরেকটা বিষয় সেটা হলো যে কক্সবাজারের নয়, শুধু চারমাটিনেও কিন্তু পর্যটন শিল্পর জাহাজ চলাচল বন্ধ রয়েছে এবং ওখানকার ব্যবসায়ীরা রয়েছেন তারাও আরো নিদারুণ জীবনযাপন করছেন। তাদের সেই ব্যবসায়ী এবং স্থানীয় লোকজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা একটা জিনিস এনশিওর করেছেন যে পর্যটক বন্ধ থাকার কারণে কক্সবাজারের জীববৈচিত্র্য এবং পরিবেশের যে মানুষের যে নিঃশ্বাস ফেলার যে একটা সুযোগ পেয়েছে
যদি তাদের কষ্ট হয় তারপরেও তারা যে পরিবেশ এবং সমুদ্র পাড়ের যেই প্রাণীগুলো রয়েছেন এবং সাগরলতা থেকে শুরু করে এগুলো বিভিন্নভাবে এখন হাত ছেড়ে বাঁচার একটা সুযোগ হয়েছে। তো তারা এই 11 মাসের পর্যটন ব্যবসায়ীদের যেই ক্ষতিটুকু তারা ঈদের পরে রমজান মাসের যে 1 মাসের যে ক্ষতিটুকু রয়েছে সেটা পুষিয়ে নেওয়ার তারা চেষ্টা করে। তো আমরা হোটেল ব্যবসায়ী এবং পর্যটন ব্যবসায়ী এবং ফিডকট এবং সাগর পাড়ের যেই বিভিন্ন রয়েছেন সেগুলো রয়েছে। সৈতি এই ছিল আমার সর্বশেষ। রহমান, ধন্যবাদ আপনাকে। রমজানের শুরু থেকেই পর্যটক শূন্য হয়ে পড়েছে কক্সবাজার এবং সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। দেখছেন সংবাদ সকাল। ঈদ সামনে রেখে রাজশাহীর রেশম পল্লীতে বাড়ছে ক্রেতা সমাগম। ক্রেতা চাহিদা মাথায় রেখে ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে পোশাকে পরিবর্তন এনেছেন ব্যবসায়ীরা। আবহাওয়া ও সব বয়সী ক্রেতার পছন্দের সাথে তাল মিলিয়ে সিল্ক কারখানাতে তৈরি হচ্ছে নতুন রং ও ডিজাইনের পোশাক। বেচাকেনা নিয়ে বেশ আশাবাদীও তারা। কাজী শাহেদের প্রতিবেদন। উৎসব পার্বণে নিজেকে বর্ণিল রূপে সাজাতে নারীদের পছন্দের তালিকায় সবার উপরের দিকেই থাকে রাজশাহী সিল্ক। ঈদকে সামনে রেখে ঐতিহ্য আর আভিজাত্যে মোড়া সিল্কের চাহিদা বেড়েছে। রেশম কারখানাগুলোতেও বেড়েছে ব্যস্ততা। সিল্কটা এবার একটু বেশি ডিজাইন, অত্যাধুনিক ডিজাইন। সিল্ক একটা আমাদের রাজশাহী শহরের একটা ঐতিহ্যবাহী, আর সিল্কের একটা শাড়ি ঈদেটা আমরা আসলে প্রেফার করি সবসময়। আমাদের একটা নিজস্ব বাংলাদেশের দেশীয় প্রোডাক্ট, এটা বিদেশ থেকে কিছুই আসে না। প্রতিবারের মতো এবারও আবহাওয়া ও ক্রেতার চাহিদা মাথায় রেখে র সিল্ক, বলাকা, তসর, মটকা, ক্রাফট ও স্টোনের উপর শাড়ি থাকছে রেশম পল্লীতে। মুসলিম সিল্কটার পরে দেখছি প্রথম থেকেই বেশ চাহিদা চলছে আর কি। এর মধ্যে বলাকা সিল্কের পরে কাজ, সফট সিল, আর্ট পিন, এখানে বেশ ভালোই ডিমান্ড। আমাদের খুব সুন্দর এবার প্রত্যাশার প্রাপ্তি ঘটবে। তারপরে তো দেখছেন এই লোকজনের আনাগোনা এগুলো মিলে ভালো। সিল্ক পল্লীতে ক্রেতার আনাগোনা বাড়ছে, তবে 15 রমজানের পর ব্যবসা জমজমাট হবে আশা ব্যবসায়ীদের। বৃশ্চিক এলাকায় যে রমরমা যে ব্যবসাটা সেটা এখনো পর্যন্ত শুরু হয়নি। তারপরে আমরা আশা করছি যে 15 রমজানের পর এই বিষয়টা শুরু হবে, যেহেতু রাজশাহীর বাইরের থেকে যারা আসে তারা একটা না একটা সিল্কের কাপড় নেই। আগামী কিছুদিন রেশম কাপড়ের ব্যবসা জমবে, তবে আগের বছরগুলোর তুলনায় মোট কেনাবেচা কিছুটা কমতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। মধ্যরাতে উত্তাল রাজধানীর শাহবাগ। ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাখি আক্তারকে গ্রেপ্তার করা সহ 5 দফা দাবিতে জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এদিকে একই জায়গায় ধর্ষণের বিচার 180 দিনের মধ্যে শেষ করা সহ 5 দফা দাবিতে 6 দিন ধরে লাগাতার অবস্থানে ডাকসু ও জাতীয় নাগরিক কমিটির সাবেক নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি। আন্দোলনে একাত্মতা জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের নামে কাউকে রাজনীতি করতে দেয়া হবে না। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। 2013 সালে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনে নেতৃত্ব দেয়া লাকি আক্তারকে গ্রেপ্তার সহ 5 দফা দাবিতে বুধবার রাতে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। মিছিল শেষ করে জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তারা। আন্দোলনের নামে শাহবাগীরা আবারও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। এর পাশেই দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন ও হেনস্থার প্রতিবাদে 6 দিন ধরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ডাকসু ও জাতীয় নাগরিক কমিটির সাবেক নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি। রাতে এই 2 অবস্থান কর্মসূচিতে একত্রতা জানান ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বলেন, যৌক্তিক দাবি আদায়ে সরকারকে চাপ দিতে বাধ্য করা হবে, কিন্তু এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। আমরা প্রতিবাদ করছি, আমরা বলছি এই সরকার আমাদের আন্দোলনের, আমাদের রক্ত, ত্যাগ এবং সংগ্রামের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। সরকারকে যেমন আমরা সহযোগিতা করব, একই সাথে আবার সরকারের সকল অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা প্রয়োজনে রাজপথে আবার আমরা গর্জে উঠব। আন্দোলনের নামে যাতে ফেসিবাদের দোসররা মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সেদিকেও খেয়াল রাখতে গণ অভ্যুত্থানের সব সহযোদ্ধাদের আহ্বান জানান ডাকসুর সাবেক এভিপি। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। চাঁদপুরের 91টি ইটভাটার মধ্যে 41টি অনুমোদনহীন। পরিবেশ অধিদপ্তরের নিয়ম নীতি না মেনে কাঠ, টায়ার, গার্মেন্টস বর্জ্য ও ভুসি জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে ভাটায়।
এর কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ, হুমকির মুখে জনস্বাস্থ্য। পরিবেশ রক্ষায় দ্রুত অবৈধ ইটভাটা বন্ধের দাবি স্থানীয়দের। আর পরিবেশ অধিদপ্তর বলছে, অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। সহকর্মী শরীফ আহমেদের তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন সালমা জাহান। চাঁদপুর জেলার বেশিরভাগ ইটভাটায় কাঠ, টায়ার ও সালফারযুক্ত কয়লা ব্যবহার করায় হুমকির মুখে পরিবেশ। শুধু তাই নয়, ইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে কৃষি জমির টপ সয়েল। এতে মাটিবাহী ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ জনপদ এবং ফসলি জমি। জেলার ফরিদগঞ্জের বেশিরভাগ ইটভাটা কৃষি জমি ও জনবসতিপূর্ণ এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারের পাশে। এ কারণে পরিবেশ দূষণের পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। নারকেল গাছ, সুপারি গাছ, যা ইত্যাদি যা গাছ আছে এগুলো সব ফলন নষ্ট ঠিক আছে। আমরা কয়েকবার রিকোয়েস্ট করছি ওনা করে এগুলা বন্ধ করার জন্য, বন্ধ করবে না। বিরিক ফিল্ডটা আমাদের অনেক ক্ষতি হইতেছে। এই বিরিক ফিল্ডের কারণে আমাদের ফলাদি কোনো কিছু ধরে না, ঘর বাড়ি সব নষ্ট হয়ে যেতেছে কালো ধুমায়। যে কোনো প্রতিষ্ঠানের পাশে এই ব্রিক ফিল্ডটা কিন্তু সমচিহ্ন নয়, তো সেটা বারবারই কিন্তু বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন চ্যানেল এখানে আসছে। উদ্বোধন কর্তৃপক্ষ বারবারই এটার নিষেধাজ্ঞা প্রয়োগ করে আসছে। তবে চাঁদপুরে অবৈধ ইটভাটা বন্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। ইতোমধ্যে কয়েকটি ভাটা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অবৈধ সব ভাটা উচ্ছেদের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। ইতিপূর্বে আমরা জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে চাঁদপুর জেলার সকল ইটভাটা মালিকদের নিয়ে আমরা একটা সভা করেছি। সেখানে অবৈধ ইটভাটা বন্ধের জন্য একটা নির্দেশনা ছিল এবং জেলা প্রশাসক মহোদয় একটা ডেডলাইন নির্ধারণ করে দিয়েছিলেন যে এই তারিখের মধ্যে সকল ইটভাটা বন্ধ করে দিতে হবে। যেসব ইটভাটা বন্ধ করবে না তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ফরিদগঞ্জে যে অবৈধ ভাটাগুলো রয়েছে আমরা স্কেপার দিয়ে এর মোটামুটি ঘুরিয়ে দিয়েছি এবং ফায়ার সার্ভিস দিয়ে এর আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে দিয়েছি। বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। ইটভাটা বন্ধে প্রশাসন অভিযান অব্যাহত রাখবে, এমনটাই প্রত্যাশা চাঁদপুরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। রুদ্ধশ্বাস অভিযানে অবসান ঘটল পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনের 30 ঘন্টার জিম্মি দশার। মুক্ত হয়েছে 3 শতাধিক যাত্রী। অভিযান সমাপ্ত ঘোষণা করে 33 হামলাকারীকে হত্যার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। এতে প্রাণ গেছে 4 নিরাপত্তা বাহিনীর সদস্যের, আর বিচ্ছিন্নতাবাদীদের হাতে নিহত হন 21 জিম্মি। এদিকে কিভাবে ট্রেনটিতে হামলা হয়েছিল তার ভিডিও প্রকাশ করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি। লুৎফর কবিরের রিপোর্ট। পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাকের একটি চাঞ্চল্য ভিডিও প্রকাশ করেছে বেলুচ লিবারেশন আর্মি BLA। ওই ভিডিওতে দেখা যায় মঙ্গলবার পাহাড়ের কোল ঘেঁষে ছুটে চলা ট্রেনটির ইঞ্জিনে দূর থেকে হামলা চালায় বিদ্রোহীরা। পরে অস্ত্রের মুখে ট্রেনে থাকা প্রায় 450 যাত্রীকে জিম্মি করে তারা। যৌথ বাহিনীর প্রায় 30 ঘন্টার নাটকীয় অভিযান শেষে বুধবার রাতে পাকিস্তান সেনাবাহিনী দাবি করে ওই এলাকায় এবং ট্রেনের সব অস্ত্রধারীকে হত্যা করা হয়। ISPR জানায় চূড়ান্ত অভিযানের সময় কোনো যাত্রী নিহত হননি, তবে অভিযানের আগেই 21 যাত্রীকে হত্যা করে বিদ্রোহীরা। বেশ কয়েকজন নিরাপত্তা সদস্যেরও প্রাণহানি ঘটে। এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত যাত্রীরা। বিভিন্ন হাসপাতালে চলছে তাদের চিকিৎসা। কিভাবে ট্রেনে হামলা হয়েছে তার বর্ণনা দেন জাফর এক্সপ্রেসের বেঁচে যাওয়া চালক আমজাদ। প্রথমে একটি বোমা বিস্ফোরণ হলে ট্রেনটি লাইনচ্যুত হয়। বাধ্য হয়ে ট্রেন থামাই। অস্ত্রধারীরা ট্রেন লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে। জীবন বাঁচাতে ইঞ্জিনের নিচে লুকিয়ে পড়ি। 27 ঘন্টা সেখানে ছিলাম। বিদ্রোহীরা ভেবেছিল আমরা মারা গেছি, ফলে সেখান থেকে সরে যায়। সেনাবাহিনী ও বেলুচিস্তানের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রাদেশিক মুখ্যমন্ত্রী মীর সরফরাজ। কেউ আমাদের উপর আক্রমণ চালালে তার প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে। আমাদের সাহসী নিরাপত্তা বাহিনী ও বিশেষ করে সেনাদের প্রতি কৃতজ্ঞ, যারা গুলিবিদ্ধ হওয়া সত্ত্বেও জীবন বাজি রেখে সবাইকে মুক্ত করেছেন। BLA বেলুচিস্তানের সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী এবং গোষ্ঠীটি ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে তারা সক্রিয়। হুমকি দেয় 48 ঘন্টার মধ্যে বেলুচ রাজনৈতিক বন্দী, কর্মী এবং নিখোঁজ ব্যক্তিদের মুক্তি না দিলে সব জিম্মিকে হত্যা করা হবে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।
যুক্তরাষ্ট্রের 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাশিয়া রাজি হবে কিনা এমন সংশয়ের মধ্যে প্রথমবার কুর্স্ক পরিদর্শন করলেন প্রেসিডেন্ট পুতিন, যাকে যুদ্ধবিরতি প্রস্তাবে রুশ প্রেসিডেন্টের প্রতিক্রিয়া হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে এই সপ্তাহে রাশিয়া যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে রাশিয়াকে ভয়াবহ আর্থিক পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নাসরিন আক্তারের রিপোর্ট। সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্রের দেয়া 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইউক্রেন। তবে প্রতিপক্ষ রাশিয়া এতে রাজি হবে কিনা তা নিয়ে আছে যথেষ্ট সন্দেহ। এই দোদুল্যমানতার মধ্যেই প্রথমবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কুর্স্ক অঞ্চল পরিদর্শন করাকে প্রেসিডেন্ট পুতিনের প্রতিক্রিয়া হিসেবে দেখছে বিশ্লেষক মহল। গেল কিছুদিন ধরে কুর্স্কের সম্মুখ লড়াইয়ে রাশিয়া ও ইউক্রেন সেনাবাহিনী। বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সামরিক পোশাকে উপস্থিত হয়ে অঞ্চলটিতে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করে পুতিন। সেই সঙ্গে রাশিয়ার ভূখণ্ড থেকে সবশেষ ইউক্রেনীয় সৈন্যকে হটানোর নির্দেশ দেন তিনি। রাশিয়ান ফেডারেশনের আইন অনুসারে এই লোকেদের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করতে হবে। আমি খুব আশা করি যে আমাদের ইউনিটগুলো মুখোমুখি সব যুদ্ধ শেষ করবে, অঞ্চলটি পুরোপুরি শত্রুমুক্ত হবে। যুদ্ধবিরতি প্রস্তাবে মস্কোর প্রতিক্রিয়ার অপেক্ষায় যখন ওয়াশিংটন, কিয়েভ ও ইউরোপ, তখন হোয়াইট হাউস জানিয়েছে এই সপ্তাহের শেষ দিকে মস্কো সফর করবেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ। উদ্দেশ্য যুদ্ধবিরতি নিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা। তবে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে রাশিয়াকে ভয়াবহ আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে বলে আবারও সতর্ক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার ওভাল অফিসে পুতিন অতীতের মতো আবার যুদ্ধবিরতি ভঙ্গ করবেন কিনা সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ক্রেমলিনকে চাপ দিয়ে প্রস্তাবে রাজি করানোর ইঙ্গিত দেন তিনি। এমন কোনো পদক্ষেপ নিলে রাশিয়ার জন্য আর্থিক দিক থেকে মোটেও সুখকর হবে না। আমি এটা করতে চাই না, কারণ আমি শান্তি চাই। এদিকে প্রস্তাবিত যুদ্ধবিরতি আরো বিশদভাবে পর্যালোচনা করছে ক্রেমলিন। এ সম্পর্কে মস্কোতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, জেদ্দার আলোচনা সম্পর্কে ওয়াশিংটনের কাছ থেকে বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছে রাশিয়া। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।